আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে যেখানে আসছো আশা করি ভালো আছো। আমরা আজকে রসায়ন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা বিশেষ করে ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা এই অধ্যায় সংশ্লিষ্ট প্রশ্ন। আশা করি তোমরা উপকৃত হবে। ভিডিওর শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকবে। দেখো, আমরা এখানে দুটো পাত্র নিয়েছি, একটা পাত্র আর একটা পাত্র, পাত্র 1 পাত্র 2। প্রথম পাত্রে যেটা আছে 10 গ্রাম নাইট্রিক অ্যাসিড, 10 গ্রাম নাইট্রিক অ্যাসিড আর তুমি এখন যাও, আমি কাজ করি, হ্যাঁ, পড়ি, হ্যাঁ, তো কথা বলবেন না, হ্যাঁ, কথা বলো না, হ্যাঁ, কথা বলো না, হ্যাঁ, ওই শোনো, এমনি থাকো, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে প্রথম পাত্রে আছে 10 গ্রাম নাইট্রিক অ্যাসিড এর দ্রবণ, দ্বিতীয় পাত্রে আছে 8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ। উভয় দ্রবণেরই আয়তন দেখো 200 ml, 200 মিলিলিটার, ঠিক আছে। এখন এই একটা উদ্দীপক দিয়ে আমরা আর 4টা কোশ্চেন বানিয়েছি। এই 4টা কোশ্চেনে আমরা অ্যান্সার করব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে পাত্র 1-এর যৌগের শতকরা সংযুতি নির্ণয় করো। তো আমরা শতকরা সংযুতি নির্ণয় করা শিখেছি। তো প্রথম যৌগের, তাহলে আমরা ক নম্বর সমাধান লিখে ফেলি। প্রথম যৌগের, তাহলে পাত্র 1-এর যৌগের শতকরা সংযুতি, তাহলে পাত্র 1-এর যৌগ, পাত্র 1-এর যৌগটি হলো HNO3 নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে না। তাহলে শতকরা সংযুতি নির্ণয় করার নিয়ম হচ্ছে প্রথমে ওই যৌগটির মোট আণবিক ভরটা আমরা বের করে নেব, ঠিক আছে না। টোটাল ভরের প্রত্যেকটি মৌলের ভর শতকরা কত ভর, সেটাই হচ্ছে শতকরা সংযুতি। তাহলে দেখো HNO3 এর আণবিক ভর সমান হাইড্রোজেন 1 যোগ নাইট্রোজেন 14 যোগ অক্সিজেন 16 গুণ পরমাণু আছে 3টা, 10। ওকে, তাহলে এখানে 1 যোগ 14 তাহলে 15 আর 3 = 48, তাহলে 48 আর 1 49 আর 14 63। ওকে, 63। এখন HNO3 যৌগে কার সংযুতি মানে কার আপেক্ষিক ভর কত সেটা আমরা বের করে নিব। হাইড্রোজেন এর আপেক্ষিক ভর সমান 1। তারপরে নাইট্রোজেন এর আপেক্ষিক ভর সমান 14 এবং অক্সিজেন এর আপেক্ষিক ভর সমান, অক্সিজেনের পারমাণবিক ভর 16 গুণ 3টা পরমাণু আছে, 3 × 48। ওকে, ঠিক আছে। অতএব HNO3 যৌগের শতকরা সংযুতি
তাহলে প্রত্যেকটি মৌলের শতকরা সংযুতি আমরা যদি বের করি তাহলে প্রথমে হাইড্রোজেন, দেখো হাইড্রোজেন কয় ভাগ আছে? 1 ভাগ, টোটাল 63 ভাগ। 63 ভাগের মধ্যে হাইড্রোজেন আছে 1 ভাগ, তাহলে কত ভাগের মধ্যে? 63 ভাগের মধ্যে। তাহলে 100 ভাগের মধ্যে কত আছে সেটাই আমরা বের করব শতকরা সংযুতি। আমরা যদি ক্যালকুলেশন করি ব্যাপারটা কী দাঁড়ায়, 100 ভাগ 63, 100 ভাগ 63, 1.587, 1.587 মোটামুটি এত পার্সেন্ট প্রায়। এরপরে দেখো নাইট্রোজেনের শতকরা সংযুতি, নাইট্রোজেন এর শতকরা সংযুতি, তাহলে নাইট্রোজেন সমান, নাইট্রোজেন আছে 14 ভাগ, ওকে, তাহলে কত ভাগের মধ্যে? 63 ভাগের মধ্যে। তাহলে 100 ভাগের মধ্যে কত আছে সেটা আমরা বের করি। তাহলে 14 গুণ 100, 14 গুণ 100 ভাগ 63, 22.22 আরও কিছু আর কি, 22 চলতেই থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো অক্সিজেনের শতকরা সংযুতি, অক্সিজেন আছে 48 ভাগ, 48 ভাগ 63 গুণ 100, ঠিক আছে। আমরা কি করব? 48 গুণ 100 ভাগ 63, 76.19%, ওকে। তাহলে আমরা নাইট্রিক অ্যাসিড এই যৌগে হাইড্রোজেনের শতকরা সংযুতি 1.587%, নাইট্রোজেন 22.22%, আর অক্সিজেন 76.19%, ওকে। এই হচ্ছে শতকরা সংযুতি। তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের কোশ্চেনটা আমরা করো খ নম্বর সমাধান খ। বিক্রিয়ক দুটি বিক্রিয়া করলে যে লবণ উৎপন্ন হয় তার কেন্দ্রীয় মৌলের জারণ মান নির্ণয় করো। তাহলে বিক্রিয়ক দুটি কি কি? একটা হচ্ছে বিক্রিয়ক দুটির বিক্রিয়াটি নিম্নরূপ, ঠিক আছে। আচ্ছা, এখানে আছে প্রথম পাত্রে আছে HNO3 অ্যাসিড, দ্বিতীয় পাত্রে আছে NaOH, এটা ক্ষার, অ্যাসিড এবং ক্ষার। এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড আর এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই নাইট্রিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যাসিড এবং ক্ষার, আমরা জানি অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং পানি উৎপন্ন হয়, ওকে। তাহলে লবণটা হবে কি? সোডিয়াম নাইট্রেট হবে, আর পানি হবে, ওকে, ঠিক আছে। এখন আমরা দেখি যে এখানে বিক্রিয়ার সমতাটা ঠিক আছে কিনা সেটা আমরা একটু দেখে নিই, ওকে। এখানে দেখো হাইড্রোজেন এই পাশে একটা আছে আর এই একটা, দুইটা, এ পাশে হাইড্রোজেন দুইটা আছে, সোডিয়াম এই পাশে একটা আছে, এ পাশে একটা আছে, ওকে। অক্সিজেন এ পাশে একটা, আর এই যে তিনটা, 3 আর 1 4টা, এ পাশে 1 আর 3 এ 4, ঠিক আছে, ওকে। বিক্রিয়ার সমতা হয়ে আছে। তাহলে
বিক্রিয়ায় উৎপন্ন লবণ হলো সোডিয়াম নাইট্রেট। ওকে, তাহলে সোডিয়াম নাইট্রেট লবণ উৎপন্ন হলো। তাহলে এই সোডিয়াম নাইট্রেট এই যৌগের তাহলে বিক্রিয়া উৎপন্ন লবণ হলো সোডিয়াম নাইট্রেট। তাহলে উৎপন্ন লবণের কেন্দ্রীয় মৌল মৌলের কেন্দ্রীয় মৌলটা হচ্ছে নাইট্রোজেন। ঠিক আছে, কেন্দ্রীয় মৌল কোনটাকে বলা হয়? যে মৌলটা হচ্ছে জারণ মান সবচাইতে বেশি, সেটা হচ্ছে কেন্দ্রীয় মৌল। কারণ আমরা জানি সোডিয়ামের জারণ মান +1, অক্সিজেনের জারণ মান -2, কিন্তু নাইট্রোজেনের জারণ মান +3 এবং +5। তার মানে হচ্ছে উচ্চ জারণ মান সম্পন্ন বিশিষ্ট। উচ্চ জারণ মান সম্পন্ন বিশিষ্ট মৌলটি হচ্ছে কেন্দ্রীয় মৌল, তাহলে নাইট্রোজেন। এর জারণ মান সমান x, আমরা এটা ধরে নিলাম। ওকে, আমাদের এটা বের করতে ধরি। যৌগে কি কি আছে? সোডিয়াম আছে, অক্সিজেন আছে। সোডিয়াম এর জারণ মান সমান +1 আমরা জানি, আর অক্সিজেন এর জারণ মান সমান -2। ঠিক আছে, আচ্ছা, ওকে। আমরা জানি কোনো নিরপেক্ষ মৌলের বা যৌগের মোট জারণ মান সমান 0। ঠিক আছে বিষয়টা? তাহলে এখানে সোডিয়াম নাইট্রেট একটা নিরপেক্ষ যৌগ, কাজেই সোডিয়াম নাইট্রেট এর মোট জারণ মান সমান 0। ঠিক আছে না? আচ্ছা, এবারে দেখো, অর্থাৎ তাহলে সোডিয়ামের জারণ মান +1 প্লাস নাইট্রোজেনের জারণ মান আমরা x ধরেছি, কারণ নাইট্রোজেনটা বের করব, প্লাস অক্সিজেনের জারণ মান হচ্ছে -2 ইন্টু 3টা পরমাণু আছে, এই জন্য 3 লিখলাম, গুণ দিলাম, সমান 0। ইমপ্লাইজ দ্যাট এই যে +1 প্লাস x প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 6 সমান 0। ইমপ্লাইজ দ্যাট x +1 আর -6, তাহলে -5, অতএব x সমান +5। তাহলে জারণ মান সবসময় প্লাস মাইনাস হবে। ঠিক আছে, অতএব উৎপন্ন লবণটা কি? সোডিয়াম নাইট্রেট। কেন্দ্রীয় মৌলের জারণ মান +5, এটাই অ্যান্সার। ঠিক আছে, এই তো সহজ
প্রশ্নের উত্তর। আশা করি বুঝতে পেরেছ। এবার নির্ণয় করো। আচ্ছা, গ নম্বর, আমরা জানি ঘনমাত্রা বা মোলারিটি S সমান 1000 W ডিভাইডেড বাই mv। ওকে, S হচ্ছে ঘনমাত্রা, W হচ্ছে দ্রবের পরিমাণ বা ভর, আর m হচ্ছে দ্রবের আণবিক ভর, আর v হচ্ছে দ্রবণের আয়তন। ওকে, তাহলে পাত্র 1 এর দ্রবণের ঘনমাত্রা আমরা S1 দিলাম, S1 সমান 1000 W1 ডিভাইডেড বাই M1 V। V দেখো দুটোতে একটাই, এটারও আয়তন 200 ml, এটারও আয়তন 200 ml, তো V একটা দিলেই হয়ে গেল। এখানে আমরা সাইড নোটটা দিয়ে দিই। এখানে দ্রবের পরিমাণ W1 সমান 10 গ্রাম। ওকে, দ্রবের আণবিক ভর M1 সমান নাইট্রিক অ্যাসিড, তো 1 + 14 + 16 × 3, তার মানে হচ্ছে এখানে দেখো সব মিলে হিসাব করলে 63 হচ্ছে। আর দ্রবণের আয়তন V সমান 200 ml। আচ্ছা, দ্রবণের ঘনমাত্রা S1 সমান হোয়াট? তাহলে ইমপ্লাইজ দ্যাট S1 সমান 1000, W1 এর মান হচ্ছে 10, M1 এর মান হচ্ছে 63, আর V এর মান 200। ওকে, 0.793 মোলার M দিতে হবে। ঠিক আছে, ঘনমাত্রা মোলার। তাহলে আলটিমেটলি আমরা যদি দ্বিতীয় পাত্রের অর্থাৎ পাত্র 2 আবার পাত্র 2 এর দ্রবণের ঘনমাত্রা আমরা লিখতে পারি S2 সমান 1000 W2 ডিভাইডেড বাই M2V। ওকে, তো এখানে আমি এগুলো লিখলাম না বিস্তারিত, শুধু মানগুলো লিখে দিলাম। দেখো W2 এর মান হচ্ছে 8 গ্রাম, এই যে W2 এর মান হচ্ছে 8 গ্রাম, 8 গ্রাম। M2 এর মান দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম 23 যোগ অক্সিজেন 16 যোগ হাইড্রোজেন 1, দ্যাটস মিন 40। আর V এর মান তো আমাদের জানাই 200 ml, S2 সমান হোয়াট? ওকে, তাহলে 1000 W2 এর মান হচ্ছে 8 ডিভাইডেড বাই
M2 এর মান 40 ইন্টু ভি এর মান হচ্ছে 200। আচ্ছা ঠিক আছে, তাহলে 1000 গুণ 8 দ্যাটস মিন 8000, 8000 ভাগ 40 গুণ 200। আচ্ছা, তাহলে এটা হলো সরাসরি 1 1 মোলার, 1 মোলার। ঠিক আছে, এই তো। তাহলে এখানে খেয়াল করো, W2 সমান 8 গ্রাম, আর এখানে M2 হচ্ছে, অর্থাৎ আণবিক ভর। কিসের আণবিক ভর? সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর। সোডিয়াম 23 যোগ অক্সিজেন 16 যোগ হাইড্রোজেন 1, এই 40। ভি এর মান জানা, S2 সমান হোয়াট। ওকে, এই তো, আশা করি বুঝতে পেরেছ। ঘ নম্বর, প্রশ্ন হচ্ছে উপযুক্ত পরিবেশে বিক্রিয়ক দুটি বিক্রিয়া করলে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে এবং কোন বিক্রিয়ক কী পরিমাণে অবশিষ্ট থাকে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ওকে, তাহলে আমাদের বিক্রিয়াটা করে দেখাই। উপযুক্ত পরিবেশে আমরা লিখব উপযুক্ত পরিবেশে বিক্রিয়ক দুটি বিক্রিয়া করলে বিক্রিয়ক দুটির বিক্রিয়া নিম্নরূপ। ঠিক আছে, HNO3 প্লাস NaOH অ্যাসিড ক্ষারের বিক্রিয়া, নাইট্রিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে আমরা পাচ্ছি সোডিয়াম নাইট্রেট যোগ পানি। এখন এখানে 1 মোল নাইট্রিক অ্যাসিড আর 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, এখানে এক মোল নাইট্রিক অ্যাসিড সমান, আমরা এটা আগেই পেয়েছিলাম হিসাব করে, 63 গ্রাম, আর 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড এটা পেয়েছি আমরা 40 গ্রাম, 40 গ্রাম। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখতেছি এখান থেকে যে 63 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। 63 গ্রাম HNO3 বিক্রিয়া করে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে। অতএব 1 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে 40 ভাগ 63 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে। অতএব আমাদের এখানে কত গ্রাম নাইট্রিক অ্যাসিড নেওয়া আছে? পাত্রে দেখো
পাত্রে আমরা লক্ষ্য করছি দেখো 10 গ্রাম নাইট্রিক অ্যাসিড, তাহলে লিখব আমরা অতএব 10 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে, তাহলে 40 গুণ 10 ভাগ 63 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে, ঠিক আছে না? আচ্ছা, ওকে। তাহলে আমরা এখানে হিসাব নিকাশ করলে যেটা পাই 40 গুণ 10 ভাগ 63, তাহলে 6.349 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে, অর্থাৎ যে 10 গ্রাম পাত্রে আমাদের 10 গ্রাম নাইট্রিক অ্যাসিড নেওয়া আছে, এই 10 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করতে প্রয়োজন আমাদের 10 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করার জন্য প্রয়োজন, লক্ষ্য করো 6.349 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, কিন্তু গৃহীত সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ 8 গ্রাম, তার মানে এটা বেশি নেওয়া আছে, অতিরিক্ত নেওয়া আছে। আচ্ছা, তাহলে আলটিমেটলি খুব মনোযোগ দিয়ে খেয়াল করো যে যেটা বেশি নেওয়া থাকে, যেটা উদ্বৃত্ত থেকে যায়, সেটা লিমিটিং বিক্রিয়ক হবে না। যে বিক্রিয়ায় যে দুটি বিক্রিয়কের মধ্যে বিক্রিয়া সংঘটিত হয়, তো তাদের মধ্যে যেটা নিঃশেষ হয়ে যায়, অবশিষ্ট থাকে না, সেটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং বিক্রিয়ক হবে না। সোডিয়াম হাইড্রোক্সাইড যদি লিমিটিং বিক্রিয়ক না হয়, তাহলে অবশ্যই নাইট্রিক অ্যাসিড লিমিটিং বিক্রিয়ক হবে। তাহলে আরেকবার আমরা ক্যালকুলেশন করি, আবার দেখো, আবার উল্টাভাবে আমরা যদি বলি 8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করে 10 গ্রাম নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, এখন অতএব 8 গ্রাম না, এটা হচ্ছে 40 গ্রাম, ঠিক আছে? 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করে কত গ্রাম নাইট্রিক অ্যাসিড? 63 গ্রাম। এই যে 63 গ্রাম নাইট্রিক অ্যাসিড, 40 গ্রাম, এই যে এখান থেকে হিসাব থেকে দেখেছি আমরা, 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করে 63 গ্রাম নাইট্রিক অ্যাসিড, অতএব 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করে 63/40 গ্রাম HNO3। অতএব আমাদের গৃহীত যে সোডিয়াম হাইড্রোক্সাইড সেটা হচ্ছে 8 গ্রাম। 8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড সাথে বিক্রিয়া করে 63 গুণ 8 ভাগ 40 গ্রাম নাইট্রিক অ্যাসিড। তার মানে হচ্ছে হিসাব করলে পাওয়া যায় এটা 63 গুণ
8 ভাগ 40, 12.6, 12.6 গ্রাম এখানে লক্ষণীয় বিষয় দেখো, খেয়াল করো যে আমাদের 8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করার জন্য, এই যে 8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, গৃহীত সোডিয়াম হাইড্রোক্সাইড 8 গ্রাম হাইড্রোক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করার জন্য যে নাইট্রিক অ্যাসিড প্রয়োজন সেটা হচ্ছে 12.6 গ্রাম। কিন্তু আমরা যে নাইট্রিক অ্যাসিড নিয়েছি সেটা হচ্ছে 10 গ্রাম। আবার ভালো করে খেয়াল করে আমি আবার বলছি যে আমাদের গৃহীত যে 8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করার জন্য নাইট্রিক অ্যাসিড প্রয়োজন হচ্ছে 12.6 গ্রাম। আর আমাদের নাইট্রিক অ্যাসিড নেওয়া আছে হচ্ছে 10 গ্রাম। তার মানে হচ্ছে নাইট্রিক অ্যাসিড কম নেওয়া আছে। মনে রাখবে, যেটা কম নেওয়া আছে সেটা আগে নিঃশেষ হয়ে যাবে, তাহলে সেটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক হবে। তার মানে এখানে নাইট্রিক অ্যাসিড লিমিটিং বিক্রিয়ক হবে, আর সোডিয়াম হাইড্রোক্সাইড উদ্বৃত্ত থাকবে। সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের গৃহীত 8 গ্রাম, আর আমাদের এই বিক্রিয়া করার জন্য লাগবে 6.34 গ্রাম, 349 গ্রাম। তাহলে আমাদের দরকার হচ্ছে 6 এর কিছু উপরে, ধরে নাও 6 গ্রাম, কিন্তু আমাদের নেওয়া আছে হচ্ছে 8 গ্রাম, তার মানে অতিরিক্ত নেওয়া আছে এটা। তাহলে আমরা বলতে পারি, আমরা একটু লিখে দিতে পারি এভাবে, ব্যাখ্যাটা দিয়ে দিতে পারি এভাবে। আচ্ছা, হিসাব থেকে দেখা যায় যে হিসাব হতে দেখা যায় যে 10 গ্রাম HNO3 এর সাথে বিক্রিয়া করার জন্য প্রয়োজন 10 গ্রামের সাথে বিক্রিয়া করার জন্য প্রয়োজন 10 গ্রাম, নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করার জন্য প্রয়োজন আমাদের এই যে 10 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করার জন্য প্রয়োজন 6.349 গ্রাম, 6.349 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, তাহলে এইটা আমাদের এতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। কিন্তু গৃহীত সোডিয়াম হাইড্রোক্সাইড এর পরিমাণ কত গ্রাম? সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি আমরা 8 গ্রাম, যা প্রয়োজনের তুলনায় তাহলে লাগবে আমাদের 6.349, আর নেওয়া আছে হচ্ছে 8 গ্রাম। তাহলে 8 মাইনাস 6.349 গ্রাম সমান, তাহলে 8 মাইনাস 6.349
9, তাহলে 1.651 গ্রাম। বেশি আছে। অর্থাৎ বিক্রিয়ায় 1.651 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড উদ্বৃত্ত থাকবে। বেশি আছে তার মানে হচ্ছে ওটা থেকে যাবে, উদ্বৃত্ত থাকবে। আবার 8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করার জন্য প্রয়োজন। বিক্রিয়া করার জন্য প্রয়োজন 8 গ্রামের জন্য। দেখো ভালো করে খেয়াল করো, 8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য প্রয়োজন। এই যে 8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য প্রয়োজন হচ্ছে 12.6 গ্রাম নাইট্রিক অ্যাসিড। 12.6 গ্রাম নাইট্রিক অ্যাসিড। কিন্তু গৃহীত নাইট্রিক অ্যাসিড এর পরিমাণ 10 গ্রাম, যা প্রয়োজনের তুলনায় তাহলে 12.6 বিয়োগ 10 গ্রাম সমান 2.6 গ্রাম কম। অর্থাৎ এক্ষেত্রে HNO3 বিক্রিয়ায় পূর্ণরূপে অংশগ্রহণ করবে। অংশগ্রহণ করে নিঃশেষ হয়ে যাবে। কাজেই বিক্রিয়ায় HNO3 ও সোডিয়াম হাইড্রোক্সাইড
নাইট্রিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে নাইট্রিক অ্যাসিড লিমিটিং বিক্রিয়ক হিসেবে ক্রিয়া করবে। বিক্রিয়ক হিসেবে ক্রিয়া করবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই বিক্রিয়ায় পাত্রের দুইটা যে বিক্রিয়ক নেওয়া আছে, বিক্রিয়ক পদার্থ নেওয়া আছে, দুইটা বিক্রিয়ক পদার্থের মধ্যে সোডিয়াম নাইট্রিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এই দুইটা যদি উপযুক্ত পরিবেশে বিক্রিয়া করে, তাহলে বিক্রিয়া করলে নাইট্রিক অ্যাসিড যেহেতু নিঃশেষ হয়ে যাচ্ছে, সেহেতু নাইট্রিক অ্যাসিড হবে লিমিটিং বিক্রিয়ক এবং সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজনের তুলনায় অতিরিক্ত আছে, এই জন্যে আমাদের 1 বিক্রিয়ায় অবশিষ্ট থেকে যাবে। দুইভাবে আসতে পারে কোশ্চেন, হয়তো বলে দিতে পারে যে কোন বিক্রিয়ক শেষ হয়ে যাবে আর কোন বিক্রিয়ক কী পরিমাণে অবশিষ্ট থাকবে, অথবা লিমিটিং বিক্রিয়ক চিহ্নিত করো। তাহলে লিমিটিং বিক্রিয়ক কীভাবে চিহ্নিত করতে হয় আমরা সেটা দেখলাম, এবং কোন বিক্রিয়ক কী পরিমাণে অবশিষ্ট থাকবে সেই হিসাবটা দেখলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা যদি কোনো প্রশ্ন সমাধানের প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে, তোমাদের সমস্যা ইনশাআল্লাহ সমাধান করে দেওয়া হবে। এ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর যারা ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবে, বিশেষ করে শেয়ার করে তোমাদের বন্ধুদের এখানে অংশগ্রহণের সুযোগ করে দিবে, এই প্রত্যাশায় আগামী দিনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি ফলো দিয়ে রাখো, সঙ্গেই থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।